ওকে, আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা কি পড়ব, পীড়ন বা স্ট্রেস। পীড়ন বা কি স্ট্রেস। স্ট্রেসটা কি আর কি, আমি আগের দিনই বলেছিলাম আর কি, কোনো একটা স্থিতিস্থাপক বস্তুকে যদি আমি একটা বল দিয়ে টানি আর কি, ঠিক আছে, তো যত পরিমাণ বল দিয়ে এই দিকে টানবো ঠিক ওর বিপরীতমুখী অতটা পরিমাণে বল মানে এই বস্তুটাকে ভিতরে এই দিকে টানার চেষ্টা করবে আর কি, ঠিক আছে তো। ওকে, এইটা হচ্ছে ব্যাপার ছিল। এবং এই বল দিয়ে একটা বল প্রয়োগ করে এটাকে টানার পর আর কি, এটা যদি বড় করি তারপর যদি ছেড়ে দিই জিনিসটা আবার কি আগের অবস্থায় ফিরে আসে। কারণ বল আমি যেদিকে প্রয়োগ করছি তার সমান এবং বিপরীত পরিমাণ বল এই দিকে বস্তুর ভিতরে কাজ করে আর কি, ঠিক আছে তো। এবার হচ্ছে কি যে এই যে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুর ভিতরের দিকে সমপরিমাণ বল বস্তুর ভিতরের দিকে কি করে কাজ করে আর কি। তো কতটা কাজ করে সেইটা আমরা মেজারমেন্ট করব। আমি বললাম এই হচ্ছে একটা তোমার এলাস্টিক রড। ওকে, এবার আমি একটা বল প্রয়োগ করার ফলে আর কি এর এরিয়া ধরে নাও এই যে গোল এটা থাকলো, মানে আই মিন এই পেনটার এইটুকু হচ্ছে এরিয়া এই, আমি এটাকে এ বললাম। তাহলে আমি যদি এটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করে এই দিকে বাড়াই, ঠিক অতটা পরিমাণে বল বিপরীত দিকে কি হবে, বস্তুটাকে এই দিকে টানার চেষ্টা করবে এফ। এবার হচ্ছে কি তোমার ইউনিট এফ বাই এ, এই টার্মটাকে বলা হয় স্ট্রেস। কি বলা হয়? স্ট্রেস, বাংলায় বলা হয় পীড়ন। তাহলে পীড়ন কাকে বলা হয়? যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল কাজ করে সেটাকে বলা হয় তোমার পীড়ন বলা হয়। দেখো এই বলটার ভ্যালু, এই এফ এর ভ্যালু দেখো, যে পরিমাণ বল তুমি বাইরে থেকে প্রয়োগ করছো সেই বল, ঠিক আছে তো, সেই বলের যা ভ্যালু এই বলের তাই ভ্যালু। কি বললাম, আমি এই বস্তুটাকে যদি এফ পরিমাণ ধরে নাও 4 নিউটন বল দিয়ে যদি টেনে লম্বা করি, ঠিক আছে তো, তাহলে 4 নিউটন বল আবার এই দিকে কাজ করবে, মানে এই ডিরেকশনেই কাজ করবে, বিপরীত দিকে যতটা এই দিকে টানবো ততটা এই দিকে কাজ করবে। এই যে বিপরীত দিকে বস্তুর ভিতরের দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে এই এফ। এই এফ এর ভ্যালু যে পরিমাণ বাইরে থেকে বল প্রয়োগ করবো তার ভ্যালুর সঙ্গে কি হবে, সমান হবে। এবং এই রেশিওটাকে এফ বাই এ টাকে বলা হয়ে থাকে তোমার পীড়ন বা স্ট্রেস। কি বলা হয়? পীড়ন বা স্ট্রেস বলা হয়ে থাকে। ওকে, তাহলে দেখো প্রতি একক ক্ষেত্রফল সাংখ্যগতভাবে মানে পীড়ন বা স্ট্রেসের পীড়নের ভ্যালু কত হবে, ভ্যালু বলতে বোঝা যায় সাংখ্যগতভাবে যদি বলা হয় তাহলে কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করব ওই পরিমাণ বল বা ওই বস্তুর এই যে ক্ষেত্রফলটা, যে ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি সেটাকে বলা হয় পীড়ন বলা হয়। দেখো কোন ক্ষেত্রফলটা, দেখো বলটা কোন দিকে কাজ করছি, বলটা এই ডিরেকশনে কাজ করছি, তাহলে এখানে কোন ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, এ দেখো এই তারটা দুটো ক্ষেত্রফল আছে, একটা এই ক্ষেত্রফল আছে মানে কি কার্ভ সারফেস, আর একটা হচ্ছে এই ক্ষেত্রফলটা আর কি, ঠিক আছে তো। তা কোন ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো স্যার, এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। স্যার কি করে বুঝবো এটা দিয়ে ভাগ করতে হবে কি এটা দিয়ে ভাগ করতে হবে? অ্যাকচুয়ালি বলটা কোন দিয়ে কাজ করছো, এই দিয়ে কাজ করছো, বলটা কোন দিয়ে কাজ প্রয়োগ করছো তুমি, এই দূরত্বে আর কি। তাহলে এই ক্ষেত্রফলের ডিরেকশন কি, এই ক্ষেত্রফলের উপর একটা লম্ব যদি টানো সেটা হচ্ছে এই ক্ষেত্রফলের ডিরেকশন। তাহলে অ্যাকচুয়ালি বলের ডিরেকশন আর যে ক্ষেত্রফল দিয়ে ভাগ করবে সেই ক্ষেত্রফলের ডিরেকশন তোমার এক হবে। যেমন আমি বলছি বল তুমি এই মানে পেনটাকে বল প্রয়োগ করে এই দিকে টানছো আর কি, তাহলে এখানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, কোন ক্ষেত্রফলটা হবে স্যার ভাগ করবো যখন, এই ক্ষেত্রফলের উপর লম্ব ড্র করো এই দিকে, তার 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 দিক কোন দিকে হচ্ছে এই দিকে, এই ক্ষেত্রফল উপর যদি লম্ব ড্র করো তার দিক কি এই দিকে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করা যাবে না। কোন ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো, যে ক্ষেত্রফলের উপর অঙ্কিত অভিলম্বের দিক এবং যে বল প্রয়োগ করছে সেই বলের দিক সেম হবে সেই ক্ষেত্রফল দিয়ে তোমার ভাগ করতে হবে। এটা হচ্ছে তোমার পীড়ন, পীড়ন বা স্ট্রেস। ওকে, পীড়ন বা স্ট্রেস বলা হয়। এবারে পীড়ন তোমার পীড়ন তোমার আর কি দুই ধরনের হয়। এবার আমি বললাম তোমার, ধরে নিলাম আর কি তোমাকে আমি বলছি এই যে আছে এই পেনটাকে আমি তোমার এইভাবে টানছিলাম বলছিলাম, এবার কেউ যদি পেনটাকে তোমার এইভাবে টানে, এই কোনাকুনি বড় মানে এই কোনাকুনি বল দিয়ে যদি টানে তাহলে কি হবে, আমি জাস্ট বলতে চাইছি এরকম এই ক্ষেত্রফল এখানে ড্র করছি, এই লম্ব আমি একটু আগে বললাম কেউ যদি এই বরাবর বল প্রয়োগ করে টানে আর কি, এই বরাবর যদি এফ বল প্রয়োগ করে টানে আর কি, তাহলে দেখো এই যে এইটা হচ্ছে ক্ষেত্রফল কি, এই ক্ষেত্রফলের পরিমাণ কি এরিয়া, মানে কি আমি এইটাকে জুম করে এখানে ড্র করেছি,
কেউ এই বরাবর ধরো টানছে বল প্রয়োগ করে, সেইটা এই লাইন দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি আর কি। তাহলে দেখো এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এফ এই ফোর্স ভেক্টর তোমরা হয়তো পড়েছো, ভেক্টরের এই বরাবর কম্পোনেন্ট কত হবে এফ কস থিটা, আর এই বরাবর কম্পোনেন্ট কত হবে এফ সাইন থিটা। ঠিক আছে? তো তাহলে দেখো অ্যাকচুয়ালি এই ক্ষেত্রফলের উপর লম্ব যদি ড্র করে আর কি, তাহলে তার ডিরেকশন এই বরাবর হবে। তাহলে এর উপর ডিপেন্ড করে স্ট্রেসকে দুই ভাগে ভাগ করা হয়। স্ট্রেস হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে কি নরমাল স্ট্রেস, আর একটা হচ্ছে তোমার ট্যানজেনশিয়াল স্ট্রেস। ট্যানজেনশিয়াল স্ট্রেস কাকে বলে, নরমাল স্ট্রেস কাকে বলে? আমি বলছি দেখো এই এরিয়ার পরে এইভাবে বল প্রয়োগ করছি, তো তাহলে আমাকে কি স্ট্রেস ইকুয়াল টু কি এফ বাই এ, এখানে এরিয়াটা তো আছে কোনো সমস্যা নেই, এফ এর এই বরাবর একটা উপাংশ আছে, এটাকে বলা হয় লম্ব উপাংশ, আর এটাকে বলা হয় অনুভূমিক উপাংশ। তো আমি যে বল প্রয়োগ করছি সেই বলের যদি লম্ব উপাংশের মান বসাই এফ সাইন থিটা, লম্ব উপাংশের মান কত এফ সাইন থিটা বাই এরিয়া, মানে যে বল প্রয়োগ করছি সেই বলে যদি লম্ব উপাংশকে ওই এরিয়া দিয়ে ভাগ করি, তাহলে যে রেশিওটা পাবে সেটাকে বলা হয় নরমাল স্ট্রেস বা অভিলম্ব পীড়ন। এবার বলছি যে পরিমাণ বল প্রয়োগ করছি তার কি একটা অনুভূমিক উপাংশ রয়েছে, তাহলে সেই অনুভূমিক উপাংশকে স্ট্রেস ইজ ইকুয়াল টু এই ফোর্সের ভ্যালু, ফোর্সের দেখো দুটো ভ্যালু আছে, এফ বল প্রয়োগ করছি, এফ এর অনুভূমিক উপাংশ আছে, লম্ব উপাংশ আছে, লম্ব উপাংশ দিয়ে ভাগ করলে কি হবে নরমাল স্ট্রেস। আর যদি তুমি অনুভূমিক উপাংশ দিয়ে ভাগ করো মানে এফ কস থিটা বা এ যদি করো, এই যে রেশিওটা পাবে এটাকে বলা হয় ট্যানজেনশিয়াল স্ট্রেস বা অনুভূমিক পীড়ন। তাহলে পীড়ন দুই প্রকার হতে পারে। এবার দেখো কেউ যদি, আমি বললাম প্রথমে কি এই বরাবর যদি বল প্রয়োগ করে টানে আর কি, তাহলে বলটা ইনিশিয়ালি এই বরাবরে ছিল আর কি। তাহলে দেখো কেউ যদি ওই বস্তুটাকে শুধু এই দিকেই বল প্রয়োগ করে টানে, তাহলে দেখো তার মানে কি বলের ডিরেকশন এই বরাবরে ছিল আর কি। তাহলে তার অনুভূমিক উপাংশ থাকবে কি, দেখো এই বল যদি এই বরাবর কেউ যদি বল প্রয়োগ করে, তাহলে আমি যদি বলি এই দিকে কোন উপাংশ থাকবে কি, থাকবে না, কারণ এই দিকে এর সঙ্গে এর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, এফ cos 90 ডিগ্রি কত হয় 0 আর কি। মানে এই বরাবর যদি বলটা থাকতো তাহলে বলের এই বরাবর কোনো উপাংশ থাকতো না। তার মানে কেউ যদি এই দিকেই বল প্রয়োগ করতো তাহলে সেই ক্ষেত্রে তোমার এই অনুভূমিক স্ট্রেসটা থাকতো না, কারণ এফ cos 90 0 হয়ে যেত, শুধুমাত্র নরমাল স্ট্রেস থাকতো। ওকে স্যার কেন বললেন, আমি জেনারেল করে দিচ্ছি তোমাকে ব্যাপারটা জেনারেল করব কি করে, তাহলে স্ট্রেস কি বল বাই ক্ষেত্রফল। ওকে দেখো বল বাই ক্ষেত্রফল এটা হচ্ছে স্ট্রেস। এবার আমি বললাম স্ট্রেস স্ট্রেস ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া। স্ট্রেস মানে হচ্ছে তোমার বল বাই ক্ষেত্রফল। এবার আমি যেটা বলতে চাইছি আর কি, যে এই যে একটা তার, তো এই তারটাকে তুমি বল প্রয়োগ করে টানবা। কেউ বলবে আমি এই বরাবর বল প্রয়োগ করবো মানে এইভাবে টানবো, কেউ বলবে না আমি এইভাবে টানবো মানে এই বরাবর বল প্রয়োগ করবো, কেউ বলবে না আমি এই বরাবর বল প্রয়োগ করবো। দেখো যে যেভাবে খুশি বল প্রয়োগ করতে পারে আর কি, যে যেভাবে খুশি বল প্রয়োগ করতে পারে। ঠিক আছে? তো আমি বললাম আর কি, আমি বললাম এর উপরে লম্ব ড্র করলাম, কেউ একটা আরবিট্রারি ডিরেকশনে বল প্রয়োগ করছে। ঠিক আছে? তো এই বরাবর এবার এর সঙ্গে একটা অ্যাঙ্গেল থিটা বানিয়েছে। ওকে এবার দেখো এই থিটাটা যদি চেঞ্জ করি, কেউ যদি বলে আমি এই বরাবর বল প্রয়োগ করবো, কি অ্যাঙ্গেলটা থিটা চেঞ্জ হয়ে যাবে। কেউ যদি বলে এই বরাবর বল প্রয়োগ করবো, অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে। কেউ বলে যদি এই বরাবর 90 থেকে একটু বেশি হবে, কেউ যদি এই বরাবর। আলটিমেটলি কি আমি একটা আরবিট্রারি ডিরেকশন মানে যে কোনো ডিরেকশন বরাবর বল প্রয়োগ করেছি এফ, যে কোনো ডিরেকশন বরাবর বল প্রয়োগ করেছি, এই কারণে জেনারেল করে নিলাম। এবার কেউ যদি বলে থিটাটা, কেউ যদি বলে যে থিটা সমান 90 ডিগ্রি, তাহলে বলটা কোন বরাবর প্রয়োগ করতে হবে, এই বরাবর প্রয়োগ করতে হবে। ঠিক আছে? জেনারেল ক্ষেত্রে তো যদি আরবিট্রারি ডিরেকশনে বল প্রয়োগ করা হয়, এই বলের এফ cos থিটা উপাংশ এই বরাবর থাকে, এফ sin থিটা উপাংশ এই বরাবর থাকে। ওকে এবার যদি লম্ব উপাংশ যে বল আছে সেই বল দিয়ে ভাগ করি, এফ বাই এ করি মানে এফ sin থিটা বাই এ, যেটা পাবো সেটাকে বলা হয় নরমাল স্ট্রেস। ওকে আর যদি অনুভূমিক উপাংশ কি এফ cos থিটা বাই এ, এইটা যদি করি সেটাকে বলা হয় ট্যানজেনশিয়াল স্ট্রেস। ওকে দু ধরনের হলো আর কি স্ট্রেস।
এবার কেউ যদি বলে স্যার বলটা আমি কি জাস্ট আপনার এই বরাবরের প্রয়োগ করবো, আমি এই বরাবর কেউ যদি বল প্রয়োগ করে তাহলে এর অনুভূমিক উপাংশ কত হবে, এফ কস, এদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে এর অনুভূমিক উপাংশ থাকবে না। এই বরাবর যদি লম্ব হয় যদি বল প্রয়োগ করে তাহলে অনুভূমিক উপাংশ থাকবে না। তাহলে যদি কোনো বস্তুর উপর লম্বভাবে বল প্রয়োগ করা হয় তাহলে কি হয়, যে স্ট্রেস শুধুমাত্র কি নরমাল স্ট্রেসটা পাবো, এফ সাইন থিটা, মানে অ্যাঙ্গেলটা সাইন থিটা মানে কি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সাইন 90 মানে এফ বাই এ, তার মানে কি এফ বাই এ হয়ে যাবে। দেখো এফ সাইন থিটা, এবার কি এফ এই এর সঙ্গে যে অ্যাঙ্গেল মানে সেটা থিটা, এখানে থিটা কত হবে 90 ডিগ্রি, তাহলে এফ বাই এ, কিন্তু এই ক্ষেত্রে এফ কস থিটার ক্ষেত্রে এফ কস 90 ডিগ্রি কত হবে 0 হবে, তাহলে 0 হয়ে যায়। তাহলে কেউ যদি কোনো এরিয়ার লম্বভাবে বল প্রয়োগ করে তার ক্ষেত্রে শুধুমাত্র নরমাল স্ট্রেস থাকে, ট্যানজেনশিয়াল স্ট্রেস থাকবে না। বোঝা গেল? এই হচ্ছে দু ধরনের স্ট্রেস আমি বোঝালাম। অ্যাকচুয়ালি স্ট্রেস মানে কিছুই নয়, যে ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করলে আর কি সেটাকে বলা হয় স্ট্রেস বা পীড়ন। এবার তোমরা ছোটবেলায় আর একটা টার্ম শিখেছো ফোর্স বা এরিয়া দিয়ে, কি প্রেসার। স্যার প্রেসার মানেও কি, প্রেসার তো ফোর্স বাই এরিয়া, তাহলে স্যার প্রেসার আর স্ট্রেস কি এক? দেখো প্রেসার আর স্ট্রেস এক নয়, একটু ডিফারেন্ট আছে। প্রেসার হচ্ছে কি যে ফোর্স পার ইউনিট এরিয়া, বাট ওই বলটা এরিয়ার পারপেন্ডিকুলার উপর লম্ব বরাবর কাজ করতে হবে। কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে, মানে শুধুমাত্র নর্মাল স্ট্রেসটাকে বলা হয় প্রেসার, নর্মাল স্ট্রেসটাকে শুধুমাত্র বলা হয় প্রেসার। কোন ক্ষেত্রফলের উপর লম্বভাবে, কোন একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় প্রেসার, এটাকে বলা হয় প্রেসার, মানে এটা ফোর্স বাই এরিয়া। কিন্তু কোন বস্তুর উপর বল একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে না ক্রিয়া করে যদি কোনো অ্যাঙ্গেল করে ক্রিয়া করে, তাও ক্ষেত্রে সেই বল বাই সেই এরিয়া করলে সেটাকে বলা হয় স্ট্রেস। তাহলে প্রেসার হতে গেলে অবশ্যই বলটা লম্বভাবে অ্যাক্ট করতে হবে, কিন্তু স্ট্রেস হতে গেলে বলটা লম্বভাবে অ্যাক্ট করতেও পারে, লম্বভাবে অ্যাক্ট না করতেও পারে। বোঝা গেল প্রেসার আর স্ট্রেসের মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে এই হলাম যে বল কিভাবে, বল কোন দিকে প্রয়োগ করব তার উপর নির্ভর করে আমি স্ট্রেসকে দুভাবে ভাগ করলাম। এবার দেখো কোন বস্তুর উপর বল প্রয়োগ করে, আমি আগের দিনে বলেছিলাম বস্তুর অনেক কিছু চেঞ্জ হতে পারে, আয়তন চেঞ্জ হতে পারে, দৈর্ঘ্য চেঞ্জ হতে পারে, হ্যাঁ, তারপর ক্ষেত্রফল চেঞ্জ হতে পারে, আকৃতি চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো এইবার বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুর আকৃতি যে চেঞ্জ হবে তার উপর ভিত্তি করে স্ট্রেসকে আমরা তিন ভাগে ভাগ করি। ক ভাগে? তিন ভাগে ভাগ করি স্ট্রেসকে। দেখো আগে স্ট্রেসকে দুভাবে ভাগ করলাম কিসের উপর ভিত্তি করে, যে বলটা কোন দিকে কাজ করবো, মানে বস্তুর উপর বল যে প্রয়োগ করবো সেটা কোন দিকে, যে ক্ষেত্রফলের লম্ব দিকে না ক্ষেত্রফলের সঙ্গে এতটুকু একটা অ্যাঙ্গেল বানিয়ে সেটার উপর ভিত্তি করে দুভাবে ভাগ করেছি। এখন যে স্ট্রেসের তিনটে ভাগ পড়বো সেটা হচ্ছে বস্তুর উপর যে বল প্রয়োগ করব, বল প্রয়োগ করার ফলে যে বস্তুর পরিবর্তন হবে, কি দৈর্ঘ্য পরিবর্তন হবে না ক্ষেত্রফল পরিবর্তন হবে না আয়তন পরিবর্তন হবে, তার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করব। এক নম্বর হচ্ছে কি যে বল প্রয়োগ করার ফলে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা তার আছে, এই তারের উপর বল প্রয়োগ করেছো, এই তারটা ঝোলানো আছে, তারের উপর কি তুমি এফ বল প্রয়োগ করেছো, তাহলে এফ বল প্রয়োগ করার ফলে কি তারের লেন্থ আগে ছিল ক্যাপিটাল এল, এখন এফ বল প্রয়োগ করার ফলে তারের দৈর্ঘ্য বেড়ে গেছে, এল পরিমাণ বেড়েছে। কত পরিমাণ বেড়েছে? এল পরিমাণ বেড়েছে আর কি, ঠিক আছে। তো তাহলে তারের উপর বল প্রয়োগ করার ফলে যদি তারের, ঠিক আছে, তারের যদি দৈর্ঘ্য যদি বেড়ে যায় আর কি, ঠিক আছে, তো তাহলে তোমার যে ধরনের পীড়ন হয়, যে ধরনের পীড়ন হয় সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন। কি বলা হয়? তাকে বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন আর কি। বোঝা গেল? তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কি বুঝেছো? তাহলে এক নম্বর হচ্ছে কি লংগিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন এক ধরনের হলো, ঠিক আছে। তো এবার হচ্ছে কি যে মানে কি বল প্রয়োগ করার ফলে তারের লেন্থ যেটা বাড়ায় সেটাকে বলা হয়, আর এই এল বাই এল রেশিওটাকে কি বলেছিলাম আমি? বিকৃতি বলা হয়। কি বলা হয়? বিকৃতি। বোঝা গেল? ওকে। তাহলে এই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে কি হবে, তোমার অনুদৈর্ঘ্য পীড়নের ভ্যালু কত হবে, যে বলটা দিয়েছি এফ বা এই যে তারটা দিয়েছে তার যে এরিয়া যদি এ হয়, তারটা মানে এরকম, ঠিক এত সরু তো না, এরকম এইটুকু যে এরিয়া যদি এ হয় তাহলে এফ বাই এ অনুদৈর্ঘ্য পীড়ন, ঠিক আছে। তো অনুদৈর্ঘ্য পীড়ন। এবার ধরে নাও কোন বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর আয়তনের পরিবর্তন হয়, ঠিক আছে। তো কোন বস্তুর উপর বল প্রয়োগ করে যদি আয়তন, মানে এরকম একটা কিউব আছে, কিউব আছে, এইবার কিউবের সব কটা দেয়ালে চারিদিক থেকে প্রেসার দিচ্ছ আস্তে আস্তে, চারিদিক থেকে বল যদি দাও তাহলে কি হবে? কিউব ছোট হয়ে যাবে। এই ক্ষেত্রে আর কি, তাহলে কিউবের আগে যদি ভলিউম ভি হয়, এখন যদি ভলিউমটা কমে ভি মাইনাস ভি হয়ে যায়, তাহলে ভলিউম কমলো কত? এত পরিমাণ ভলিউম কমেছে। তাহলে এই ক্ষেত্রে আর কি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর
আয়তন পরিবর্তন হয়ে যায়, তাহলে যে যে পরিমাণ বল প্রয়োগ করছি সেই বল বাই এরিয়া দিয়ে ভাগ করলে যে রেশিওটা পাবো সেটাকে বলা হয় কি বলা হয়? ভলিউম, মানে আয়তন পীড়ন। কি বলা হয়? আয়তন পীড়ন। ঠিক আছে তো? আর একটা কি, সে আমি বিকৃতির মতো আর কি, আয়তন পীড়ন। ঠিক আছে তো? মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুর আয়তনে পরিবর্তন হয়ে যায়, তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করেছি সেই বল বাই বলটা যে ক্ষেত্রফলের উপর প্রয়োগ করছি সেই ক্ষেত্রফল যদি ভাগ করে দিই, তাহলে তোমার হবে আয়তন পীড়ন। যেমন কিউবের ক্ষেত্রে ধরুন, আমি আর উদাহরণ তোমাকে জাস্ট দিচ্ছি আর কি, কিউবটা কি করে পীড়নের ভ্যালুটা বার করবে আর কি। এটা হচ্ছে, এটা তো এটা হচ্ছে কিউব, এর প্রত্যেকটা এরিয়া যদি এ হয়, এই ক্ষেত্রে মানে এই সারফেসের ক্ষেত্রফল কত? প্রত্যেকটা সারফেসের ক্ষেত্রফল এ স্কয়ার। এবার আমি বলছি এই দিকে এফ বল প্রয়োগ করছি, এই দিকে এফ, এই সারফেসে সব সারফেসে এফ যদি বল প্রয়োগ করি তাহলে ছোট হয়ে যাবে, তাহলে পীড়নের ভ্যালু কত হবে? এফ বাই ই। এফ বাই এর ভ্যালু কত এখানে? এফ বাই ছোট হাতের এ স্কয়ার। বোঝা গেল? এটা হচ্ছে তোমার আয়তন পীড়ন। আর একটা আগের দিন যেটা বলেছিলাম কৃন্তন বিকৃতি বা কৃন্তন পীড়ন, যেটা মোটামুটি বলেছিলাম আজকে ক্লাসে একটু বলে দেবো, সেটা হচ্ছে এই দেখো একটা বই দেখো, এই বইটা ঠিক হবে না, একটা মোটা বই দিলে বেটার হবে। এই দেখো একটা বই, এই বইটা আছে, এই বইটার ওপর আমি যদি তোমার বল যদি এই লম্ব যদি ক্রিয়া করি, দেখো বইটার আকৃতির পরিবর্তন হয়ে গেছে। ভালো করে দেখো, ভালো করে যদি এই করো, বইটা এই দেখো, বইটা এখন এই বরাবর আছে আর কি। এতক্ষণ আমরা যে ক্ষেত্রে বললাম অনুদৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে বলটা তোমার এই বরাবর লম্ব হবে দিচ্ছিলাম, মানে এই বরাবর বল দিচ্ছিলাম। ভলিউমের ক্ষেত্রে মানে আয়তন পীড়নের ক্ষেত্রে বললাম বলটা আমি এই বরাবর দিচ্ছি, এই বরাবর দিচ্ছি, এই চারিদিক থেকে বল দেওয়া হচ্ছে। অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে শুধু এক দিক দিয়ে বল দিয়ে টানা হচ্ছে। ভলিউমের ক্ষেত্রে কি হচ্ছে, মানে আয়তন পীড়নের ক্ষেত্রে চারিদিক দিয়ে, এই দিক দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে, এই দিক দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে, এই দিক দিয়ে, এই দিয়ে, মানে যতগুলো সারফেস সমস্ত সারফেসে বল প্রয়োগ করা হচ্ছে। তাই আমি বললাম প্রত্যেক সারফেস যদি এফ পরিমাণ বল এই দিকে দিই, তাহলে এই বল বাই এই যে ক্ষেত্রফলের উপর দিচ্ছি এই ক্ষেত্রফলটার ভাগ করলে সেটা পাবো আয়তন পীড়ন। এবার আমি বলছি আর কি পীড়ন বিকৃতি একসঙ্গে, কৃন্তন পীড়ন বা কৃন্তন বিকৃতিটা আগের দিন বোঝা হয়নি, কৃন্তন বিকৃতি আগের দিন বোঝা হয়নি, আজকে আবার কৃন্তন পীড়ন পড়াতে হবে। এবার দেখো এই বলটা এতক্ষণ এই বরাবর দিচ্ছিলাম, কেউ যদি বলটা এবার এই এই ডিরেকশনে দেয়, মানে দেখো আমি বল প্রয়োগ করছি, এই ডিরেকশনে যদি বল প্রয়োগ করে দেখো এর আকৃতি পরিবর্তন হয়ে গেছে। হয়েছে কি আকৃতি বুঝতে যদি না পারো, এই লাইনটাকে দেখো, এই যে লাইনটাকে, এই লাইনটা কি এখন এই বরাবর সোজা আছে, এবার যখন আমি বলটা প্রয়োগ করলাম দেখো এই এই এটা কি হয়ে গেছে তোমার, এই লাইনটা কি ছিল এরকম সোজা ছিল, এখন কি হয়েছে এই হয়ে গেছে আর কি, বেঁকে গেছে আর কি। এই যে বস্তুর আকৃতির পরিবর্তন হয়ে গেল এটাকে বলা হয় কৃন্তন বিকৃতি, যা আকারের পরিবর্তন হলো। কৃন্তন বিকৃতির পরিমাণটা কত, আগে এই লাইনটা এই বরাবর ছিল, এখন এই লাইনটা এরকম হয়ে গেছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা বানিয়েছে আর কি, আগে লাইন ছিল এরকম, আগের লাইনের সঙ্গে এখন লাইনটা যে অবস্থায় গেছে, এই যে অ্যাঙ্গেলটুকু বানিয়েছে আর কি, আমি যদি ভালো করে পেন দিই বলে আগে এরকম ছিল, এই যে এখান থেকে এইটুকু যে অ্যাঙ্গেলটা বানিয়েছে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কৃন্তন বিকৃতি। ঠিক আছে তো? এবার তাহলে কৃন্তন পীড়ন কি, এই যে বস্তুর উপর বল প্রয়োগ করেছি, কোন দিকে, এই দিকে বস্তুর উপর বল প্রয়োগ করেছি। ঠিক আছে তো? তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করেছি সেই বল বা বস্তুর যে আকারের পরিবর্তন হয়েছে, ঠিক আছে তো, কি পীড়ন মানে কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল এখন এই বল প্রয়োগ করেছি, তাহলে স্যার এই পরিমাণ যদি এফ বল প্রয়োগ করি সেই এফ বাই ক্ষেত্রফল, স্যার কোন ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, তাই তো স্যার কোন ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো আর কি। দেখো সেই বল বাই তোমার এই ক্ষেত্রফলটাতে ভাগ করতে হবে, কারণ এখানে আমি কি অনুদৈর্ঘ্য লম্ব অনুদৈর্ঘ্য পীড়ন বরাবর বল প্রয়োগ করেছি। তাহলে সেই বল বাই ক্ষেত্রফল যদি ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাব, তোমার কৃন্তন পীড়ন, তাই তো পেয়ে গেলাম। তাহলে দেখো সবগুলো কৃন্তন বিকৃতি পড়ানো হয়ে গেল, কৃন্তন পীড়নও পড়ানো হয়ে গেল। এইবার তোমাকে একটা জিনিস দেখাই, তিনটে জিনিস আছে সিম্পল জিনিস। সিম্পল জিনিস কি, পীড়ন মানে কি বুঝলাম, বিকৃতি মানে কি, বিকৃতি মানে কি পড়েছিলাম, বিকৃতি মানে কি মাত্রার পরিবর্তন, মাত্রার দৈর্ঘ্য হতে পারে প্রস্থ হতে পারে, ক্ষেত্রে মাত্রার পরিবর্তন বাই অরিজিনাল মাত্রা। যদি অনুদৈর্ঘ্য বিকৃতি হয় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আসল দৈর্ঘ্য। ঠিক আছে তো? আর পীড়ন কি হলো, পীড়ন মানে কি হলো, পীড়ন মানে কি বল বাই এরিয়া।
বিজ্ঞানীরা বিভিন্ন বস্তুর উপর এক্সপেরিমেন্ট করে দেখা গেছে আর কি, এটা পীড়ন মানে ইংলিশটা বলে লিখে দিই, এটা হচ্ছে স্ট্রেস, এটা বলা হচ্ছে স্ট্রেইন, বিকৃতির ইংলিশ হচ্ছে স্ট্রেইন। সায়েন্টিস্টরা দেখলো আর কি যে কোনো বস্তুর উপর, যে কোনো বস্তুর যে পীড়ন আর বিকৃতির মধ্যে একটা সম্পর্ক বার করলো, কোনো বস্তুর, যে কোনো বস্তুর পীড়ন আর বিকৃতির মধ্যে একটা সম্পর্ক বার করলো। কি সম্পর্ক বলছে কি যে স্ট্রেস আর স্ট্রেইন, তো মানে স্ট্রেস STRES স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন, এটার মানে কি বলছে কোনো বস্তুর উপর স্ট্রেস মানে ফোর্স পার ইউনিটের এই রেশিওটার ভ্যালু যত বেশি হবে আর কি, তার বিকৃতির পরিমাণও তত বেশি হবে। মানে স্ট্রেইনের ভ্যালু যদি বেশি হয় স্ট্রেসের ভ্যালু কি হবে, বেশি হবে। কি হবে, কিংবা স্ট্রেসের ভ্যালু যদি বেশি হয় স্ট্রেইনের ভ্যালু কি হবে, বেশি হবে আর কি। স্ট্রেইন স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন, বা এটা উল্টো করে লিখতে পারো স্ট্রেইন প্রপোর্শনাল টু স্ট্রেস। ওকে, মানে কি স্ট্রেস যত বেশি হবে তোমার স্ট্রেইন কি হবে, তত বেশি হবে। পীড়ন যত, মানে পীড়ন বিকৃতির সঙ্গে সমানুপাতিক, পীড়ন বাড়লে বিকৃতি বাড়বে, বিকৃতি বাড়লে পীড়ন বাড়বে। একটু ঠান্ডা মাথায় ভাবো তো কেন কথাটা বললো। দেখো পীড়ন মানে কি, ফোর্স পার ইউনিট এরিয়া। পীড়নের মান বেশি হবে কখন, দেখো F/A দুটো রাশি, দেখো F এর ভ্যালু যদি 4 হয়, এরিয়া ধরে নাও 2 আছে, F এর ভ্যালু যদি 4 হয় তাহলে পীড়ন কত হবে, 4/2 2। F এর ভ্যালু যদি 6 হয় পীড়ন কত হবে, 6/2 3। F এর ভ্যালু যদি 8 হয়, ফোর্স এর ভ্যালু যদি 8 হয়, এরিয়া তো 2 আছে, পীড়ন কত হবে 4। দেখো ফোর্স যত বাড়ছে বস্তুর পীড়ন কি হচ্ছে তত বাড়ছে আর কি। তাহলে কোনো বস্তুর যদি পীড়ন বাড়াতে হয় মানে কি ফোর্স বাড়াতে হবে, তাই তো। এবার দেখো কোনো বস্তুর পীড়ন যদি বাড়ানো হয় ফোর্স বাড়াতে হবে। আমি কি বলছি, পীড়ন বাড়লে কি হবে, বিকৃতি বাড়বে আর কি। কোনো বস্তুকে যত বেশি বল দিয়ে টানবে তার দৈর্ঘ্য কি হবে, তত বেশি বাড়বে আর কি। আর কি বিকৃতি মানে কি, অনুদৈর্ঘ্য বিকৃতি যদি বলো, অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি L/L। এই যে L/L এই রেশিওটা বেশি হবে, মানে L এর ভ্যালু যত বেশি হবে মানে কি বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন যত বেশি হবে বিকৃতি কি তত বেশি হবে। বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন কখন বেশি হবে, বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ কি হবে যদি বেশি হয়। আবার দেখো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ যদি বেশি হয় বললাম পীড়ন বেশি হবে। আর যদি বস্তুর উপর প্রযুক্ত বল বেশি হয় বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন বেশি হবে, মানে কি L/L এর পরিমাণও বেশি হবে। তার মানে কি যদি বল বাড়ায় আর কি বস্তুর দৈর্ঘ্য বেশি বাড়বে, তার মানে বল বাড়লে পীড়ন বাড়বে, পীড়ন বাড়লে কি বিকৃতি বাড়বে। তার জন্য পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। এবার দেখো তাহলে তোমরা সকলেই জানো আর কি যে এই স্ট্রেস STRES সেটা পীড়নে লিখি, তোমার বাংলায় লিখি, এটা তো পীড়ন এই প্রপোর্শনালটা উঠিয়ে দেবে, এটা কনস্ট্যান্ট লিখতে পারি, এটা কনস্ট্যান্ট ধরে নাও y ইনটু স্ট্রেইন, এটা কনস্ট্যান্ট c দি, c ইনটু স্ট্রেইন STRAIN স্ট্রেইন। ওকে, তাহলে কনস্ট্যান্ট c ইকুয়াল টু কি হবে, পীড়ন বাই বিকৃতি, এটা মানে স্ট্রেন মানে বিকৃতি, ঠিক আছে তো, বাংলা লিখছি বিকৃতি, তাহলে পীড়ন বাই কি হলো বিকৃতি, বুঝে গেল, এটা হচ্ছে ব্যাপার। এইবার দেখো পীড়ন কত প্রকার হয়, পীড়ন বললাম আমি 3 প্রকার হয় আকৃতির উপর ভিত্তি করে। একটা হচ্ছে যে দৈর্ঘ্যের পরিবর্তন হয়, তাই তো, তাহলে সেটাকে বলে অনুদৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্যের পরিবর্তন হলে সেটা কি বলা হয়, অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে দেখো আমি এটা ইরেজ করছি, দেখো c মানে কি বললাম, c ইকুয়াল টু কি পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে, সরি পীড়ন বাই বিকৃতি নিচে হবে। এইবার দেখো 1 নম্বর, পীড়ন 3 ধরনের হতে পারে তো। পীড়ন যদি অনুদৈর্ঘ্য পীড়ন হয় তাহলে বিকৃতি হবে অনুদৈর্ঘ্য পীড়ন। মানে কি যদি তোমার আমি তাহলে পীড়নটাকে 3 ধরনের হয় তাহলে প্রথম এক ধরনের যদি অনুদৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের উপর যদি পীড়ন হয়, দৈর্ঘ্য যদি পরিবর্তন হয় তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন হয়, সেটাকে অনুদৈর্ঘ্য পীড়ন বাই এটাকে কি বলা হয় অনুদৈর্ঘ্য, তাহলে বিকৃতি হয়ে যাবে। দেখো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি তার দৈর্ঘ্যের পরিবর্তন হয় সেটা কি বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। আর বল বাই ক্ষেত্রফল করলে সে যে পীড়নটা পাবো সেটাকে কি বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন।
সেই জন্য বললাম পীড়ন বা বিকৃতি। পীড়ন 3 প্রকার হয়। প্রথমে অনুদৈর্ঘ্য নিলাম, অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি যদি করি তাহলে এটা কনস্ট্যান্ট হবে। সেই কনস্ট্যান্টকে, এটা কি সি বলেছিলাম তো, সেই কনস্ট্যান্টের আলাদা নাম দেওয়া হয়, ওয়াই নাম দেওয়া হয়। এবং ওয়াই এর নাম বলা হলো, এই যে কনস্ট্যান্ট বলে গুণাঙ্ক বলা হয়। তাহলে এটা কি পীড়ন গুণাঙ্ক, তাহলে কি এটা অনুদৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক হয়ে গেল। যদি পীড়ন বা বিকৃতি দাও, অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি হয় তাহলে সেটাকে বলা হয় ওয়াই, এবং এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্কের নাম। 2 নম্বর কি হতে পারে? 2 নম্বর কি হতে পারে বলো? আয়তন হতে পারে। তাহলে কি হবে? আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। ঠিক আছে তো, এইটাকে বলা হয়, তাহলে কি হবে? এটাও আয়তন, এটা আয়তন, তো এটাকে নাম দেওয়া হলো আলাদা, কারণ এটা দৈর্ঘ্য অনুপাত বলে ওয়াই নাম দিয়েছে কনস্ট্যান্টটাকে। ঠিক আছে তো, দেখো এইটা হচ্ছে কমন কনস্ট্যান্ট। এবার যখন এটা দৈর্ঘ্য হয়ে যাবে তখন নামটা হয়ে যাবে ওয়াই। এবার এটা যখন আয়তন হয়ে যাবে তখন নাম হয়ে যাবে তোমার এন। ঠিক আছে তো, এন বা কে, তোমাদের বই কি আছে? এন না কে আছে? যা আছে দেখে নেবে একটু। এন হতে পারে, কেউ হতে পারে আর কি, জাস্ট নাম্বার। এন দিলেও কোনো ক্ষতি নেই, কে দিলেও কোনো ক্ষতি নেই। তাহলে এটাকে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক বলা হয়ে থাকে। 3 নম্বর একটা আছে, কি বললাম? অনুদৈর্ঘ্য পীড়ন হলো, আয়তন পীড়ন হলো, তাহলে কি হবে? আরেকটা কি আছে? আরেকটা কি আছে? কি আছে আরেকটা মনে নেই? আরেকটা আছে ক্রিনটন। ক্রিনটন পীড়ন বাই ক্রিনটন যদি বিকৃতি হয়, ক্রিনটন বিকৃতি, তাহলে এই কনস্ট্যান্টটাকে সি না বলে আমি বলবো কে। এই দুটো গুলি যেতে পারে আর কি, তুমি বই থেকে ঠিক করে নেবে। এটাকে বলা হয় তোমার কে। তাহলে বোঝা গেল, 3টে পেয়ে গেলে। একটা হচ্ছে কি যে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, আরেকটা হচ্ছে আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি, এটা হচ্ছে ক্রিনটন পীড়ন বা ক্রিনটন বিকৃতি। কারণ এদের অনুপাত, এদের এই যে অনুপাতটা, এটা হবে সবসময় কি একটা কনস্ট্যান্ট। ঠিক আছে তো, এদের অনুপাতটা কি হবে? একটা কনস্ট্যান্ট। ওকে, তো তোমাদের কাজ হবে ওয়াই এর মাত্রা বার করা, এন এর মাত্রা বার করা, কে এর মাত্রা বার করা। সব বাড়িতে করে নেবে মাত্রাগুলো, মানে ক্লাস যখন করবে তখনই মাত্রাগুলো বার করে আমাকে হোমওয়ার্ক তখনই সাবমিট করবে। ওয়াই এর মাত্রা কিভাবে বার করবে একটা বলে দিচ্ছি। অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি? অনুদৈর্ঘ্য মানে ফোর্স বাই এরিয়া। অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি? দৈর্ঘ্যের চেঞ্জ বাই দৈর্ঘ্য। জাস্ট ভ্যালুগুলো পুট করে মাত্রা বার করবে। সিমিলারলি এগুলো আর কি। তাহলে 3 ধরনের পীড়ন। এবার আমি এইখানে একটা কাজ বলি, এইখানে একটা টার্ম আলাদা করে ডিফাইন করা হয়। দাঁড়া পেনে কালটা পুরো নিয়ে আগে। এই যে এন আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি যেকে বলে, রেশিওটাকে বললাম এন। এইটা 1 বাই যদি এন হয়, এর একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে নাম হবে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি বাংলা লিখি সংনম্যতা বলা হয়, সংনম্যতা। এই এই রাশিটা 1 বাই এন, এন আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি যদি হয় তাহলে 1 বাই এন কত হবে? আয়তন বিকৃতি বা আয়তন পীড়ন, মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক বলা হয়। এর নাম হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, এর হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক, এটা হচ্ছে ক্রিনটন বিকৃতি গুণাঙ্ক। এই কনস্ট্যান্ট গুলোর নাম আছে, বই দেখে নেবে। এই আয়তন বিকৃতি গুণাঙ্কের ইনভার্স মানে 1 বাই এন যদি করি তাহলে যে যে অনুপাতটা পাই সেটাকে বলা হয় সংনম্যতা। স্যার সংনম্যতা কি দরকার? আমি এটা জানলে হবে, রাশিয়া নতুন করে বলার কি দরকার? এর অ্যাডভান্টেজ আছে, যখন ম্যাথ করাবো তখন এর অ্যাডভান্টেজ বলবো কেন এটা ডিফাইন করেছে আর কি। ঠিক আছে তো, তাহলে 4টা জিনিস জানলাম, ওয়াই, এন, কে আর 1 বাই এন। এটাকে বলা হয় সংনম্যতা। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল? এবার দেখো সংনম্যতা হয়ে গেছে। এবার আমরা পোয়াজ অনুপাত বলে একটা কথা আছে। পোয়াসে কি বলেছিল? পোয়াসে বলেছিল, দেখো একটা ভালো করে জিনিস ভালো করে ফলো করো তো। এই একটা তার রয়েছে তো, এই তারটাকে যদি আমি টেনে এত বড় করি, বল প্রয়োগ করে টেনে এত বড় করেছে আর কি,
আগে ছিল এল লেন্থ, এখন লেন্থ হয়েছে এল প্লাস এল, মানে এই এল পরিমাণ লেন্থ আমি বাড়িয়েছি। ভালো করে ভেবে দেখো, বাড়াতে চেষ্টা করবে। কোন একটা তারকে যদি টেনে লম্বা করো, তারটা কি আগের মতো মোটা থাকে? আর তারটা কি হয়ে যায়? তারটা শুরু হয়ে যাবে। মানে এই যে এরিয়াটা যদি আমি টেনে এত বড় করি, আর অত বড় থাকবে না, তারটা কি হয়ে যাবে তখন? এরকম সরু হয়ে যাবে। শুধু এইটুকু না, সবটা এরকম কি হয়ে যাবে? এই তারটাকে দিয়ে আমি আলাদা করে ড্র করছি, এই আছে তো, এরপরে যদি বল প্রয়োগ করে আমি বল প্রয়োগ করি এফ, তাহলে তারটা যদি আমি এতটা লম্বা হয়ে যায়, তাহলে তারটা কি হয়ে যাবে? আগের থেকে সরু হয়ে যাবে। এটা ভালো করে বাড়িতে দেখবে আর কি। কোন বস্তুর উপর বল প্রয়োগ করে তারকে যদি টেনে আমি লম্বা করি, তাহলে তারটা কি হয়ে যাবে? সরু হয়ে যাবে। আর তার এইটা যদি টেনে লম্বা করি, এটা সরু হওয়া মানে কি? এই যে এরিয়া দেখছো, এইটুকু এরিয়াটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। দ্যাট ইজ, তার মানে কোন বস্তুকে যদি টেনে যদি লম্বা করি, এর ধরে নাও এটা লেন্থ হচ্ছে এল প্লাস এল, তাহলে লেন্থ বেড়েছে কত? এল পরিমাণ বেড়েছে। তাহলে আমি যদি বলি অনুদৈর্ঘ্য বিকৃতি কত? অনুদৈর্ঘ্য, দেখো এখানে বিকৃতি বলছে আর কি, বিকৃতি মানে কি? দৈর্ঘ্যের চেঞ্জ এল বাই আসল লেন্থ, এটাকে বলে অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার দেখো একটা জিনিস, কোন বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটাতে গিয়ে বস্তুর আর একটা জিনিসের বিকৃতি ঘটে গেছে, কি? এই এরিয়াটা, কারণ এটাকে টেনে লম্বা করার ফলে কি হচ্ছে? এরিয়াটা কমে গেছে। এই যে এরিয়াটা কমে গেছে, যে পরিমাণ এরিয়া কমেছে আর কি, সেই পরিমাণ এরিয়া বা আগে যা এরিয়া ছিল, এই অনুপাতটাকে বলছে পার্শ্ব বিকৃতি। পার্শ্ব বিকৃতি কি? ধরে নাও আগে এর এরিয়া ছিল এ, এখন এর এরিয়া কমে যাবে, এ মাইনাস এ হয়ে যাবে। তাহলে কত পরিমাণ এরিয়া কমেছে? ছোট হাতের এ পরিমাণ এরিয়া কমে গেছে। তাহলে আমি বলি পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি ইজ ইকুয়াল টু কত? এরিয়া চেঞ্জ এ বাই অরিজিনাল এরিয়া, এটাকে বলে পার্শ্ব বিকৃতি। তাহলে একটা জিনিস ফলো করলে কি, অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটলেই সঙ্গে সঙ্গে গিয়ে পার্শ্ব বিকৃতি ঘটতেই হবে। কারণ বস্তু অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি? দৈর্ঘ্য আমি পরিবর্তন করছি, মানে এর এরিয়াটা ছোট হবে। আর এরিয়া ছোট হওয়া মানে কি? এরিয়া চেঞ্জ হয়ে গেল, আকৃতি চেঞ্জ হয়ে গেল। তো যে আকৃতি চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হয় পার্শ্ব বিকৃতি। তার মানে কি, কোন বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি করাতে গেলে তার পার্শ্ব বিকৃতি মাস্ট। এইবার কোয়াসে বললো, এই যে অনুদৈর্ঘ্য বিকৃতিকে তুমি এটাকে অনুদৈর্ঘ্য বিকৃতি, এই অনুদৈর্ঘ্য বিকৃতি বিকৃতি বাই পার্শ্ব সরি তোরা মুছতে কি? তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি বুঝলে, পার্শ্ব বিকৃতি বুঝলে, উপরে করে লিখতে হবে না। দেখো তাহলে কি পেলাম? এবার পোঁয়াশে কি বলছে? পোঁয়াশে বলছে যে পার্শ্ব বিকৃতি পেলাম, পার্শ্ব বিকৃতি বা এই যে অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, এর যে অনুপাতটা সবসময় কি হবে? কনস্ট্যান্ট থাকবে যে কোনো বডির ক্ষেত্রে। মানে যে কোনো বডিকে তুমি টেনে লম্বা করলে, টেনে লম্বা করে তার যে দৈর্ঘ্যের অনুদৈর্ঘ্য বিকৃতি যেটা ঘটলো, আর যে পার্শ্ব বিকৃতি ঘটলো, সেই পার্শ্ব বিকৃতিকে অনুদৈর্ঘ্য বিকৃতি যদি ভাগ করে আর কি, এই ভাগফলটা কি সবসময় হবে? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের নাম দেওয়া হলো সিগমা। এর আর একটা বড় নাম হচ্ছে পোয়াসেন অনুপাত বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়? পোয়াসেন অনুপাত বলা হয়। এই জিনিসটা কিছুই না, তোমার কনজারভেশন অফ ভলিউমকেই আইডেন্টিফাই করছে। কনজারভেশন অফ ভলিউম মানে কি? এই বস্তুটার ভলিউম যা আছে, এই বস্তুটাকে যদি আমি টেনে লম্বা করি, তার ভলিউম কি হবে? চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে না আর কি। তোমরা কি জানো ভলিউম মানে কি? এই এরিয়া ইনটু এর হাইট, ঠিক আছে তো? তাহলে ভলিউম মানে কি? এর এরিয়া ইনটু হাইট। এবারে বস্তুটা যদি টেনে লম্বা করি, কি হয়ে গেল? হাইট বেড়ে গেল, তাহলে কি ভলিউম বাড়বে? না, তাহলে ভলিউম বাড়বে না, কারণ এইভাবে টেনে যখন আমি এর হাইট বাড়ালাম, সঙ্গে সঙ্গে আর এরিয়াটা কমে গেল। আর আমরা কি জানি? ভলিউম মানে কি? এরিয়া ইনটু হাইট। তা এই যখন টানলাম, তার লেন্থ বাড়লো ঠিক আছে, কিন্তু এরিয়া কমে গেছে। আলটিমেটলি টোটাল গুণফলটা আগের মতোই কনস্ট্যান্ট থাকবে। সেটাকেই এই সিগমা পার্শ্ব বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি পোয়াসন অনুপাত বলা হয়ে থাকে। মানে এই জিনিসটা ওটাই মানে ডিফাইন করছে আর কি। তো এটারও কাজ আছে, আস্তে আস্তে আমার পড়ার সময় বুঝতে পারবে। তো পার্শ্ব বিকৃতি বলে একটা জিনিস জানলে। এবার দেখো আমি এবার একটা কাজ করছি তোমাদেরকে, যে একটা তার